কুরবানির পশুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না, এলজিআরডি প্রতিমন্ত্রীর বক্তব্য। কুরবানির প্রশ্ন করব দুটি, কুরবানির পশুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না, এটি আসলে রোধ করা সম্ভব কিনা। দ্বিতীয়, অন্য জায়গায় যে চাঁদা কুরবানির পশুর হাটে সহ্য করা হবে না, অন্য জায়গাটা কি সহনশীলভাবে দেখছে নাকি বিএনপি? কেন আমি এই প্রশ্ন করছি, আমি আপনাকে একটু ডেটা যদি দিই। মিরপুরের চাঁদাবাজির একটি খবরে 150টি স্পটে জড়িত 72 জন, তার মধ্যে আশ্রয় দিচ্ছে 25 জন, বেশিরভাগই বিএনপির রাজনীতির সাথে জড়িত। দেখুন, আমি বলি আপনাকে যে চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ করা থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব না। সম্ভব যদি পলিটিক্যাল পার্টিগুলোর ক্যারেক্টারে চেঞ্জ আসে। কেমন সেটা? আমাদের পলিটিক্যাল পার্টিগুলির ক্যারেক্টার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত সম্ভব না। যেমন আপনি মিরপুরের যে উদাহরণটা দিলেন যে 150টা স্পটে হচ্ছে 72 জন, এখানে 72 জন জড়িত, 25 জন তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। 25 জন, ভেরি গুড। এই 25 জন কারা? আপনি বলবেন যে এই 25 জন হলো বিএনপির। আমি কিন্তু বিএনপি বলবো জড়িত, আমি কিন্তু বিএনপি বলবো না, আমি বলবো সরকারি দল। বিএনপি যেহেতু সরকারি আছে, বিএনপি যদি সরকারি আছে, সরকারি দল। আপনি একটা কথা ভাবেন তো, এই 25 জন তারা খুব পাওয়ারফুল না? তাদের কথা কিন্তু থানা শুনে, প্রশাসন শুনে। যদি থানা প্রশাসন তাদের কথা না শুনতো তাহলে কি তারা পাওয়ারফুল থাকতো? থাকতো না। খুব সিম্পল কিন্তু হিসাবটা। এই চাঁদাবাজিগুলো, এই প্রোটেকশনগুলো গত 15 বছর কে দিত? আওয়ামী লীগ দিত। এক্স্যাক্টলি। তখন এই বীর পুঙ্গব, এই যে বীর শ্রেষ্ঠ এক একজন, এই যে 25 জন বলছেন বিশাল বীর, প্রশ্রয় দেয়, এত বিশাল বীর। থানা তাদের কথা উঠে বসে নাপে, নাচে কাঁপে, সব করে। তো এই যে মহাবীর রুস্তম এক একজন, এই 15 বছর কই ছিল ভাই? এরা সবাই ইঁদুর হয়ে গর্তের মধ্যে ছিল। এই ইঁদুররা হঠাৎ করে সিংহ হয়ে গেছে, আর আগের সিংহরা ইঁদুর হয়ে গর্তে লুকাইছে। তাহলে এখানে মূল টনিকটা কি? কি এমন পান করলো ইঁদুর যে সিংহ হয়ে গেল? ইঁদুরটা পান করছে সরকারি দলের টনিকটা। উনি এখন সরকারি দল হয়েছেন। আগের সরকারি দল এখন গর্তে লুকাইছে, এই সরকারি দল এখন সামনে আসছে। এখন সরকার যদি চায় যে আমার কোনো দল নাই, আমি সরকার, সরকার যদি চায় যে আমার কোনো দল নাই, আমি সরকার পুরো জনগণের, যে কথাটা আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু প্রথম বিজয়ের পর প্রথম ভাষণে বলেছিলেন যে যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছেন এবং যারা ভোটই দেন নাই, আমরা সকলের সরকার। এই যে কথাটা উনি বলেছেন, এটার যে অর্থ, যদি সেই অর্থটা যদি বহাল থাকে তাহলে কিন্তু এই 25 জনের জন্মই হতো না। তাহলে 25 জনকে তো আপনি জন্ম দিয়েছেন, বুঝলাম। আপনি 25 জনকে লালন পালন করতেছেন। আপনি প্রশাসনকে বলে দিয়েছেন এই আমার 25 জন, তুমি যদি এদের কথা না শোনো তাহলে তোমার কিন্তু বদলি করে পাঠাই দেবো খাগড়াছড়ি। কারা বলছে এটা? সরকার বলতেছে। এবং সরকার কি অফিসিয়ালি চিঠি দিছে? তা দেয় নাই কিন্তু না। বিষয়টা হলো আনঅফিসিয়ালি চলে আসে। কিভাবে চলে আসে সেটাও বলি। একজন গেল, তার কথা পুলিশ শুনলো না, 2 দিন পরে ওই পুলিশ ওখানে একটা বদলি অর্ডার পাইল। যদি পায় তাহলে কিন্তু এই মেসেজটা সারা দেশে পুলিশের মধ্যে ছড়ায় যায় যে নেতার কথা না শুনলে, চামচার কথা না শুনলে আমার কিন্তু বদলি হইতে হবে। চামচা তো ওখানে ঢুকেই প্রথম বলে আমি অমুকের লোক, আমি সালাউদ্দিন ভাইয়ের লোক, অমুক ভাইয়ের লোক, তমুক ভাইয়ের লোক। তো যিনি ওনার বদলি করে সে যদি ওনার ভাই হয় তাহলে সে ভয় পাবে না কেন? সরকার যদি করতে পারতো, বলতে পারতো যে ওই দিন সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছিলেন, একটা থানায় গিয়েছিলেন, যে বলেছিলেন যে বিএনপি কোনো লোক আসতে পারে, আসলে তুমি তাকে আটকে ভালো ধরে রাখবা, বলছে। কিন্তু কথাটা শুনতে ভালো শোনা যায়, কিন্তু ওনার সঙ্গে যারা গেছে ওখানেও তো দলীয় লোক ছিল না। তো উনি তো দলীয় লোক নিয়ে যাবেন না, উনি গেলে ওনার মন্ত্রণালয়ের লোক নিয়ে যাবেন। এইটা যতদিন না হবে, এটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হওয়া বড় কঠিন। এই জায়গাটা আমি যদি বলি যে বিএনপি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপির যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন, এবং তখন তাদের একটা বিবৃতি ছিল এরকমের যে আমাদের হাতে তো প্রশাসন নেই, সুতরাং আমরা বহিষ্কার পর্যন্তই শেষ, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছি না। এখন চাঁদাবাজরা যারা তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করছে, এখন তো প্রশাসনও বিএনপির, যেহেতু আপনি যেটা বললেন যে সরকার দল,
সেই জায়গা থেকে এখন দৃশ্যমান কোনো ব্যবস্থা কি চোখে পড়ে আপনাদের? আপনার চোখে পড়ে? আমার পড়ে না, ওরা চোখে আমার পড়ে না, খুব একটা পড়ে এখন না। কিন্তু বহিষ্কার হচ্ছে না। না, তাহলে আগে যে বহিষ্কার করেছিল সেই বহিষ্কারটা মিথ্যা ছিল না, বহিষ্কারটা জেনুইন ছিল। হ্যাঁ। ওই বহিষ্কার একটা উদ্দেশ্য ছিল, কেমন সেই কি উদ্দেশ্য সেটা হলো উদ্দেশ্য? সামনে ইলেকশন। হ্যাঁ, ইলেকশনের আগে ভোটারকে আমার বোঝাতে হবে যে আমরা কিন্তু এই সমস্ত চাঁদাবাজির ব্যাপারে কঠোর। হুম, এটা বোঝানো দরকার ছিল। ওই যে হয় না বিয়ের আগে, কারণ নাকি দুই পক্ষের কথাবার্তা চলে, তখন ছেলের পক্ষ কিন্তু নানা ঘটনা দিয়ে বোঝায় যে এই ছেলে কত ভালো, হুম, মেয়ের পক্ষকে বোঝায়। কারণটা কি? লক্ষ্য হলো বিয়েটা চাই, বিয়েটা করতে হবে। যেই বিয়েটা হয়ে গেল তখন ছেলের চেহারা চেঞ্জ আসে না? কারণ তুমি তো আমার ঘরে চলে আসছো রে ভাই, এখন আমি যা করি তা তুমি মাইনাও দেখবা, না মাইনাও দেখবা। কারণ আমরা হইলাম গিয়ে সেই নারী পক্ষের মতো, আমাদের যারা জনগণ, এখন ওনাদের তো আমরা মাথার মধ্যে বসাই দিচ্ছি। এখন কিন্তু ওনারা আমাকে খুশি করতে চায় না, কবুল বলার আগ পর্যন্ত খুশি করতে চাইতো, হুম। ভোটটা দেওয়ার আগ নির্বাচনটা দেওয়ার আগ পর্যন্ত পর্যন্ত। খুশি করতে চাইতো, জনগণকে বোঝাতে চাইতো যে আমরা এরকম 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 করি। 7,000 লোককে বহিষ্কার করছি, ভালো কথা করছেন। তখন তো মানে চাঁদাবাজি এনসিপির লোকজন করতো, হুম, সন্ত্রাস আপনার বৈষম্যবাদী ছাত্র নামেও করতো চাঁদাবাজি, বিএনপিও করতো, জামাতও করতো, কম কম, জামাতেরটা কম ছিল, খুবই কম, নেগলিজেবল। তাহলে তখন তো 3 ধরনের লোক করতো। এখন তো এখনকার এনসিপি পাত্তা পায়? খুব একটা সুবিধা করতে হয়তো পারবে পারে না, না। সুবিধা খুব একটা না, একদমই পায় না। এখন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের লোকজন যে সুবিধা করতে পারে না। আগে সার্জিস আলম যাই নিয়ে একটা মিটিং করতো ইউনে বসে, এখন সার্জিস আলম যাই মিটিং করতে পারবে? করতে পারবে না। পারবে না তো। তাহলে এখন কে মিটিং করে? এখন করে ওই এলাকার যুব দলের প্রধান, ওই এলাকার ছাত্র দলের সভাপতি, সে এখন গেলে পরে ইউনো কাপে। বহিষ্কার করছে? করে নাই তো, বহিষ্কার তো করে নাই। চাঁদাবাজি কি এখন হচ্ছে না? হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু কিন্তু এই জায়গাটা আপনি যেটা বললেন যে জনগণ তো আসলে ওই মেয়ে পক্ষের মতো, কিন্তু এই যে, নির্বাচনের ক্ষেত্রে তো বিবাহের ক্ষেত্রে দ্বিতীয়বার আবার 5 বছর পরে কোনো সুযোগ সামনে নাই, একদম আজীবন। কিন্তু নির্বাচনের ক্ষেত্রেও তো সামনে আবার আরেকটা ইলেকশন তো আছে। ওইখানেও আছে, ওইখানেও এক পর্যায়ে ধরুন অসহ্য হয়ে যায়, তখন ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্সের অপশনটা পৃথিবীর সব ধর্মেই আছে, পৃথিবীর সব আইনেই আছে। হ্যাঁ, আছে তো, আছে। কেন আছে? যে আমার আর সহ্য করতে পারতেছি না রে ভাই, হুম, তোমার আচরণ, তোমার ফ্যামিলির আচরণ, অথবা সব মিলে পরিবেশগতভাবে আর আমার সহ্য হচ্ছে না, আমি তোমাকে ডিভোর্স দিলাম। ছেলের পক্ষ দেয়, মেয়ের পক্ষ দেয়। এখানেও 5 বছর পরে ডিভোর্সের প্রক্রিয়াটা আছে। মানুষও দেখে ভাই আর সহ্য হচ্ছে না, অনেক সময় কিন্তু গায়ের জোরে রাখে, ডিভোর্স দিতে দিব না, থাকবি না কেন থাক, এই প্রেশার, ওই প্রেশার, ওই প্রেশার, সামাজিক প্রেশার, নানা ধরনের প্রেশার কিন্তু দেয়। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কি করবে, কই যাবো আর, আগামীতে যে ভবিষ্যৎ আরো খারাপ হইতে পারে। তো এখানেও একই জিনিস, কিন্তু কিন্তু এই সহ্য করতে করতে এক পর্যায়ে অসহ্য হয়ে যায়। তা নাহলে শেখ হাসিনার পতন হলো কেন? যে যত কিছুই বলুক রে ভাই, শেখ হাসিনা, আপনি আওয়ামী লীগের লোককে জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা ষড়যন্ত্রের শিকার, অমুক সে বলে, কিন্তু এগুলি সব ফালতু কথা। ফালতু কথা, যত ষড়যন্ত্র। আচ্ছা, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র কি 2024 জুলাই মাসে শুরু হয়েছে নাকি? আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার সম্পর্ক কি 2024 জুলাই শুরু হয়েছে? আরো কয়েক বছর আগে থেকে স্টার্ট হয়েছে, হয়েছে না? তো অতদিন পরিবর্তন হলো না কেন? পরিবর্তনটা আসলে হলো গিয়ে জনগণের কারণে। যদি আওয়ামী লীগের সঙ্গে জনগণ থাকতো, ওই সমস্ত ষড়যন্ত্র কোনো কামে লাগে না। এটা পৃথিবীর বহু দেশে দেখছি আমি, হয় না কিছু। জনগণ থাকতে হয়। জনগণ যখন না থাকে তখন একটা টোকা মারলে পড়ে যায়। বিএনপি যেভাবে হাঁটছে, বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অনেকে বলে বাংলাদেশের ইতিহাসে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ইতিহাস মানে শেষ পরিণতি খুব একটা ভালো না। এবার চতুর্থবারের মতো 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এটি কি বিএনপির জন্য সামনের সময়ে এটি নেতিবাচক হওয়ার সুযোগ আছে? যেভাবে বিএনপি চলছে 2.5 মাসের, যদি আমরা একটু সামারি করি। 2.5 মাসে কিছু বোঝা যাচ্ছে না। আমি কিন্তু যেগুলি বললাম এগুলো থিওরিটিক্যাল কথা, যে আসলে বাস্তবে কি হচ্ছে এটা হলো বড় কথা। 2.5 মাসে আমি এখনই এই ধরনের মন্তব্য করাটা ঠিক হবে না। সামনে অনেক সময় কি হয় দেখেন। সবচেয়ে বড় আশার জায়গা হলো যে বিএনপির যিনি সরকার প্রধান জনাব তারেক রহমান, ওনার ব্যাপারে আমি একটু আশাবাদী। কারণ আমার কাছে ওনাকে কিন্তু আমি পূর্ববর্তী অন্য কোনো প্রধানমন্ত্রীর মতো ওনাকে আমি মনে করি না। ওনার কর্মকাণ্ড, কথাবার্তা, চলাফেরা,
এবং সিদ্ধান্ত গ্রহণ, এগুলো আমার কাছে অনেকটা রিজনেবল মনে হয় এবং অনেকটা মানবিক মনে হয়। আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, যে কারণে আমি মনে করি যে যেহেতু মাথায় উনি আছেন এবং উনি বোঝানোর চেষ্টা করতেছেন কি হচ্ছে দেশে না হচ্ছে, কাজেই আমি অত তাড়াতাড়ি দ্রুত কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমার কথা হলো কি, ওনার সঙ্গে যারা আছে তারা ঠিকঠাক মতো ওনাকে ফলো করতে পারছে কিনা, এটা নিয়ে কিন্তু আমার একটু দ্বিধা আছে। এই যে একটু আগে আপনারা দেখালেন কুরবানি হাট নিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী কিছু কথাবার্তা বলতেছেন। এই ভদ্রলোকের বাড়ি হলো বগুড়ায়, উনি অবশ্য প্রতিমন্ত্রী, কিন্তু ওনার আপনি দেখেন ভাববো কি এলজিআরডি মন্ত্রী কোনো খবর পাবেন না, কিন্তু এলজিআরডি মন্ত্রী তো মির্জা ফখরুল ওনার কোনো এই সমস্ত ব্যাপারে কোনো মন্তব্য পাবেন না। কিন্তু যারা এলজিইডিতে চাকরি বাকরি করে দেখে জিজ্ঞাসা করে দেখেন যে ক্ষমতাটা কোথায়, ক্ষমতা কিন্তু মন্ত্রীর কাছে না। যারা সচিবালয়ে যায়, আপনাদের রিপোর্টার আছে, জিজ্ঞাসা করে দেখেন ভাই, আমি তো খবর নিয়ে বলতেছি, ক্ষমতা হলো এই ভদ্রলোকের হাতে, কারণ ওনার বাড়ি বগুড়ায়। ঠিক আছে, তো উনি ওইটা ফিল করেন যে প্রধানমন্ত্রী বাড়ি আমার বাড়ি একই জায়গায়। কিন্তু প্রধানমন্ত্রীকে উনি দেখেন কি করছে ভদ্রলোক। কয়েকদিন আগের ঘটনা বলি, চট্টগ্রামে জলাবদ্ধতা, প্রধানমন্ত্রী নিজে এই জলাবদ্ধতার কারণে সংসদে দাঁড়িয়ে চট্টগ্রামের মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন। দুঃখ প্রকাশ করে ওনাকে পাঠালেন যে আপনি চট্টগ্রামে দেখে আসেন। উনি আইসা বললো ওইগুলো জলাবদ্ধতাই নাই, এগুলো সব বানানো। এগুলি আজকে থেকে 3-4 বছর আগের ভিডিও ফুটেজ দেখে মিডিয়াগুলো সরকারকে বিব্রত করতেছে। বললেন কিন্তু এই প্রতিমন্ত্রী এই শাহ আলম সাহেব বলছেন যে প্রধানমন্ত্রী বলে আমি মাপ চাই, আমি ক্ষমা চাই, আর উনি বলে আরে এরা তো মিশা কথা কয়। মানে প্রধানমন্ত্রী ভুল জায়গায় ক্ষমা চাইছে, আর ঠিক আছে সব মানলাম। ভাই এটা কি ভাই কথার মার পেয়েছে যুদ্ধ জয়ের ব্যাপার নাকি? এই যে কথাগুলো আপনি বলছেন, চট্টগ্রামের মানুষ কি বলে? পরের দিন দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় জলাবদ্ধতার কি সিস্টেম, ওখানে চট্টগ্রামে জলাবদ্ধতার চেহারাটা কি। শুনেন, চট্টগ্রামে জলাবদ্ধতা আর আমাদের ঢাকার জলাবদ্ধতা এক না। চট্টগ্রামে যারা না জানে, যারা চট্টগ্রাম সম্বন্ধে না জানে, তারা এটা বুঝবে না। চট্টগ্রামে জলাবদ্ধতা জোয়ারের সময় হয়, ভাটের সময় কমে যায়, নেমে যায়। তুমি তো ভাটির সময় যে দেখছে, তুমি তো বুঝেই না। কিন্তু উনি তো স্টেটমেন্টটাকে দিয়ে দিল না, পাবলিক স্টেটমেন্ট। চট্টগ্রামের লোকজন কি বলতেছে জিজ্ঞাসা করে দেখেন, বলতেছে যে এরকম সরকার, এরকম একটা প্রতিমন্ত্রী থাকলে সরকারের জন্য আর বিরোধী দল লাগবে না। কিন্তু এরকম মন্ত্রী তো আছেন, আমি এই কথাই বলছি যে আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে অগ্রসর হচ্ছেন, প্রাইম মিনিস্টার যা ভাবছেন, যা বলছেন, তাকে ফলো করার মতো সহযোগী উনি পেয়েছেন কিনা, এটা নিয়ে আমার মাঝে মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব আমি ফিল করি। শুনেন, মেসি খুব ভালো প্লেয়ার না? তাকে আইনা আমাদের এই ফকিরপুর টিমে আইনা যোগ দেওয়ান, যে ফকিরপুর টিমে স্ট্রাইকার হলো মেসি, আর বাদ বাকি সব ফকিরপুর গোল করতে পারবে না। তো এই দল কি চ্যাম্পিয়ন হবে? না, সেটা সুযোগ নেই, কারণ তাকে তো আসলে সহযোগিতা করতে হবে। কয়দিন পর সে ট্রাই করবো, তারপর উনি নিজে ফকিরপুর হয়ে যাবে। হিসাবটা এখানে আমাদের কি রকমের সম্ভাবনা দেখছি আমি এখনো আশাবাদী হতে পারছি না। আমার একটু সময় লাগবে, একটু দেখি। আমি ওনাকে নিয়ে হ্যাপি, বাট টিম নিয়ে আমি অতটা হ্যাপি না। আমার মনে হয় যে ওনার টিম ওনাকে ঠিক ফলো করতে পারতেছে না অথবা চাচ্ছে না। দলীয়করণ নিয়ে যেটি বলছিলেন, আমরা আপনাকে যদি গতকালকের একটি খবর, কুমিল্লা রেজাউল করিম নামের একজন বিএনপি নেতা, তাকে পুলিশ তাকে আটক করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়। সেই আটক করার পরে 12 ঘন্টা সেখানে সবাই ঘেরাও করে, আপনার কাছে নিশ্চয়ই খবরটা এসেছে যে 12 ঘন্টা কুমিল্লায় 12 ঘন্টা তাকে ওই থানা ঘেরাও করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কাইন্ড অফ মব স্টাইলে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে মবটা হয়েছে, থানায় যদি এরকমের মব চলে আসলে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে দায়িত্ব? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম এই গ্রেপ্তারটা ঠিক না। আমি হাইপোথেটিক্যালি ধরলাম, পুলিশ যা কিছু করবে, পুলিশের সব কাজ ঠিক হবে এটা মনে করেন, একটা কাজ ভুল হতে পারে। যিনি ভুল করবেন তার শাস্তি হবে। এক্স্যাক্টলি, যিনি ভুল করবেন তার শাস্তি হবে। কিন্তু এই সমস্ত ভুলের চেয়ে, সমস্ত পুলিশের ভুল, অমুক সব ভুল, এগুলি একসঙ্গে জড়ো করলে এরা যেভাবে মব সৃষ্টি করছে, এর 10 ভাগের 1 100 ভাগের 1 ভাগ হবে না। কারণ ওনারা মব সৃষ্টি করার ক্ষমতাটা পায় কোথায়? এক্স্যাক্টলি, এই মবকে আওয়ামী লীগ আমলে করতে পারতো তারা না, তো আওয়ামী লীগ আমলে করতে পারতো না। কিন্তু আওয়ামী লীগ আমলে এর চেয়ে বড় নেতাকে ধরে নিলেও কেউ কিছু করতে পারতো না, লুকাই থাকতো, বলতো যে ওখানে আমি যাবো না, গেলে আমি ঝামেলা পড়ে দেবো।
তাহলে এখন তারা ঝামেলার ভয়টা করে না। এখন যদি আবার আওয়ামী লীগের কাউ করুন বড় নেতাকে নিয়ে আসেন, তখন কি আওয়ামী লীগের নেতাকর্মী এখানে এইভাবে যাবে না? কেন যাবে না? কারণ ওনাদের ভয়টা আছে। তাহলে মূল কথা হলো কি, পুলিশ এমন একটা বাহিনী, পুলিশকে সবাই ভয় পাবে, কিন্তু সরকারি দলের কেউ ভয় পাবে না। তাহলে ওই পুলিশ দিয়ে কিছু হবে না। ওই পুলিশ দিয়ে আপনি সবাইকে দমন করতে পারবেন, সরকারি দলকে পাবেন না। আর আমি যদি বুঝি যে সরকারি দলকে দমন করে না কেউ, তাহলে তো ভাই আমিও সরকারি দলে জয়েন করব। তাহলে দোষটা কি আসলে পুলিশের না আসলে সরকারের? দোষটা সরকারের ব্যর্থতা, টোটাল ব্যর্থতার গভর্নমেন্টের। সরাসরি পুলিশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আত্মবিশ্বাসটা তৈরি করতে পারে নাই যে তুমি যা করবা ওইটাকে আমরা সাপোর্ট দেব, পরে যদি দেখি তুমি ভুল করছো তোমাকেও শাস্তির আওতায় আনবো। কিন্তু তোমাকে আমি মবের মাধ্যমে মবের কাছে তোমাকে আমি নতজানু হইতে দেব না, কারণ ইউ আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এক্স্যাক্টলি, আইন শৃঙ্খলা রাষ্ট্রের গভর্নমেন্টের উপর আমি দেখেন, আমি কিন্তু বিএনপিকে হিসাব করে চলবো না। আমি তো পাবলিক, আমার এখানে বিএনপির বড় নেতা আছে, আমার কেউ কিছু বলবে না, এটা আমার জন্য কিন্তু কোনো সুখবর না। আমার সুখবর হলো আমি এখান থেকে হাঁটবো রাতের বেলা, রাত 12টা-1টার সময় হাঁটবো। আমার আইন শৃঙ্খলা ব্যবস্থা এত স্ট্রং যে আইন শৃঙ্খলা ব্যবস্থার কারণে আমাকে কেউ অ্যাটাক করবে না। আমি ওইটা চাইবো। এক্স্যাক্টলি, সাধারণ মানুষের এটাই প্রত্যাশা, মানুষ ওইটা চায়। সেটি আসলে সেরকমের প্রত্যাশাই আমাদের।